ভারত ইস্যুতে বাংলাদেশের রাজনীতি ইদানিং বেশ সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে বিরোধী দল বিএনপি ও সরকারি দল আওয়ামী লীগের নেতাদের মধ্যে এ নিয়ে রীতিমতো রাজনৈতিক তর্কবিতর্ক চলছে। ভারত নিয়ে প্রকাশ্যে পাল্টাপাল্টি বক্তব্যের রেশ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। বাংলাদেশের ফেসবুক, ইউটিউব সহ সামাজিক মাধ্যমগুলোতে রীতিমতো ইন্ডিয়া আউট নামে ভারত বিরোধী প্রচারণা করা হচ্ছে। সেখানে প্রতিবেশী দেশ ভারতের পণ্যসহ দেশটিকে বয়কট করা নিয়ে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চলছে। তবে যারা এসব প্রচারণা চালাচ্ছেন তাদের বেশিরভাগই আওয়ামী লীগ কিংবা সরকার বিরোধী হিসাবে পরিচিত। এর সাথে ছোটখাটো কয়েকটি রাজনৈতিক দলেরও অংশগ্রহণ রয়েছে। নির্বাচনের পর থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী কয়েকটি দলের তৎপরতায় শুরু হওয়া কথিত ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বর্জনের যে ক্যাম্পেইন, তা সামাজিক মাধ্যমেও বর্তমানে আরও ডালপালা মেলেছে। আবার ভারত বিরোধী এই প্রচারণা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে অনেকে এটিকে ট্র্যাডিশনাল ভারত বিরোধী রাজনীতি হিসেবেও আখ্যায়িত করেছেন। সব মিলিয়ে ভারত ইস্যুতে বর্তমান মুখোমুখি বিএনপি ও আওয়ামী লীগ। ভারত ইস্যুতে কেন মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি? মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতারা যেদিন তাদের বউদের ভারতীয় শাড়ি পরা বন্ধ করবেন সেদিন বিশ্বাস করব সত্যিকার ভারতীয় পণ্য বর্জন করলেন। এর আগে গেল ২৪ মার্চ এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাজারকে অস্থিতিশীল করে পণ্যের দাম বাড়ানো। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্য, ভারত নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে বলেই এটি রাজনৈতিক আলোচনায় এসেছে। নির্বাচন আসলেই ভারত পুরোদমে সক্রিয় হয় বলেই মানুষ ভোট দিতে পারেনি বা বঞ্চিত হয়েছে। সে বঞ্চনা থেকেই ক্ষোভ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এসব তর্ক বিতর্ক নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিনের বক্তব্য অনুযায়ী, বিএনপি বা সমমনা দল বা দলের নেতারা কেউ কেউ যখন ভারতীয় পণ্য বর্জন বা ভারত বিরোধিতাকে মাঠে নিয়ে আসেন, তখন রাজনৈতিক কারণেই আওয়ামী লীগ তার কাউন্টার দিয়ে ভারতের ভূমিকার যৌক্তিকতা ব্যাখ্যা করতে চাইছে। তিনি বলেন, বিএনপির মধ্যে নরেন্দ্র মোদী বিরোধী ক্ষোভ তৈরি হয়েছে। তাই ভারতের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মোদী বিরোধী মনোভাব আরও উস্কে দেওয়ার সুযোগটা হয়তো বিরোধীরা নিতে চাইছে। এসব কারণে ভারত ইস্যু রাজনীতির মাঠে সামনে চলে এসেছে বলে মনে করেন তিনি। এখন আলোচ্য বিষয়, রাজনৈতিকভাবে বিএনপির সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন? বাংলাদেশের বিরোধী দল বিএনপির রাজনীতিতে ভারত বিরোধিতার ইতিহাস নতুন নয়। তবে বিগত ১০-১৫ বছরে দলটির মধ্যে একটি অংশ বিভিন্ন সময়ে ভারতের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা যেমন করেছে, ঠিক তেমনি দলের মধ্যেই ভারত বিরোধী গ্রুপ শক্তিশালী হয়ে সে চেষ্টাকে ব্যাহত করেছে। ২০১৩ সালে ভারতের তখনকার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরকালে সে সময়কার বিরোধী দলীয় নেত্রী হিসাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎ বাতিলের সিদ্ধান্তকে তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বিবেচনা করা হয়েছে। পরে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় হোটেলে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বেগম জিয়া। ২০১৪ সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে ভারতীয় কূটনীতিকদের দৌড়ঝাঁপ দেখেও বিএনপি এ নিয়ে তখন খুব একটা উচ্চবাচ্য করেনি। তবে ২০১৮ সালে নির্বাচনের পর বিএনপিকে ভারত ইস্যুতে সরব হতে দেখা যায়। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের চুক্তি সম্পাদনের প্রতিবাদে মাঠে নেমেছিল বিএনপি। সর্বশেষ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে বাংলাদেশে যে সহিংস বিক্ষোভ হয়েছিল, সেটিও বিএনপি সহ বিরোধী দলগুলোর সঙ্গে দিল্লির দূরত্ব বাড়িয়েছে বলে মনে করা হয়। এবার দ্বাদশ সংসদ নির্বাচনের আগে থেকেই ভারতের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আসছিল বিএনপি। দলটির নেতারা মনে করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আওয়ামী লীগ সরকারের উপর যে চাপ তৈরি করেছিল, সেটি ভেস্তে গেছে মূলত ভারতের অনড় ভূমিকার কারণে।
নির্বাচনের কিছুদিন পরেই ভারতকে প্রত্যাখ্যানের আওয়াজ তোলেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণ অধিকার পরিষদের নেতা তথা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এরপরেই ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হয় এবং একটা পর্যায়ে গত 21শে মার্চ বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিজেও এই আন্দোলনে সংহতি জানান। এরপরে প্রতিক্রিয়া আসে ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফ থেকে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেন, রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপি ভারত বিরোধিতা শুরু করেছে। তিনি বলেন, পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসা হয়। আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনতো আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনা হচ্ছে, সেটা হচ্ছে ভারত বিরোধিতার ইস্যু। অন্যদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ভারত বিরোধী বক্তব্য হঠাৎ করে রাজনীতিতে এনে অস্থিরতা তৈরি করে একটি অশুভ শক্তি রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থেই ভারতসহ প্রতিটি উন্নয়ন সহযোগী দেশ দ্বাদশ সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনে সহায়তা করেছে। তাহলে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস ও ইন্ডিয়া আউট প্রচারণার কারণ কি? বাংলাদেশের জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে দক্ষিণ কোরিয়ার দেশ মালদ্বীপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভারত বিরোধী অবস্থান নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন চীনপন্থী নেতা মোহাম্মদ মইজ্জু। মইজ্জু ক্ষমতায় বসার পর তিনিই প্রথম ইন্ডিয়া আউট প্রচারাভিযান শুরু করেন। এরপরেই তিনি ভারতকে তার সামরিক বাহিনী প্রত্যাহারের চাপ দেয়। তখন ভারতের সাথে মালদ্বীপের সম্পর্কে ফাটল ধরে। এরপর গত 7ই জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন বয়কটের ডাক দেয় বিরোধী রাজনৈতিক জোট বিএনপি। ফলে অনেকটা একতরফা নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসে আওয়ামী লীগ। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক পক্ষের একটি অংশ মনে করছে, আওয়ামী লীগ সরকারের উপর নয়াদিল্লির কূটনৈতিক সমর্থনের কারণেই বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠছে। মূলত এই কারণেই এবার নির্বাচন বয়কট করে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস ও ইন্ডিয়া আউট প্রচারণার সূত্রপাত হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয়দের বাংলাদেশের মধ্য দিয়ে যেতে এবং বাংলাদেশি বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে, যা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে বড় ধরনের প্রভাব ফেলেছে। আগে উত্তর পূর্বের মানুষদের শিলিগুড়ি করিডোর দিয়ে নেমে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলোতে যেতে হতো। এখন তারা চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করতে পারবে। এটি পূর্ব ভারতীয় অর্থনীতি বদলে দেবে বলে মন্তব্য করেছেন তিনি। বিগত সময়ে ইন্ডিয়া আউট প্রচারণায় কারা কতটা সফল হয়েছে? মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে ইন্ডিয়া আউট স্লোগান দেওয়া মইজ্জু তার পরিকল্পনায় সফল হতে পারেননি। দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। এছাড়াও ভারতের সঙ্গে নতুন করে বাণিজ্যে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করার ইচ্ছে প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 2019 সালে ভারত 370 ধারা বাতিল করেছিল। তারপর থেকেই ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয় পাকিস্তান। সম্প্রতি ভারত পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে বড় ধরনের অগ্রগতি দেখা গেছে। আর সেই কারণেই পাকিস্তানের নতুন সরকার ভারতের সঙ্গে বাণিজ্য করার কথা ভাবছে। বাংলাদেশের আমদানির 20 ভাগই ভারতীয় পণ্য, এর মধ্যে ভোগ্যপণ্য ও কাঁচামাল প্রধান। এছাড়া ভারতীয় টুথপেস্ট, মাউথওয়াশ, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, কাপড় কাচার পাউডার, বিভিন্ন ধরনের গায়ের সাবান, চকলেট আর চিপসের একটা বাজার তৈরি হয়েছে বাংলাদেশে। আর ভারতীয় শাড়ি এবং পোশাকের বাজারও রয়েছে। কিন্তু সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, কোরিয়া সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে যেসব ঘরে ব্যবহারের পণ্য আসে তার তুলনায় ভারতীয় পণ্য তেমন গুরুত্বপূর্ণ নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 2022-23 অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানির পরিমাণ কমে দাঁড়িয়েছে $14.22 বিলিয়ন। আগের বছর তা ছিল $16.15 বিলিয়ন। 2022 সালে ভারত থেকে বাংলাদেশ $13.8 বিলিয়ন পণ্য আমদানি করেছে এবং রপ্তানি করেছে $2.35 বিলিয়ন পণ্য। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতির কারণ হিসেবে ব্যবসায়ীরা ডলারের সংকট ও উচ্চ মূল্যের কথা বলছেন।